আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ল্যাব সংখ্যা বাড়ানো হলেও করোনা পরীক্ষা বাড়েনি, বাড়ি বাড়ি গিয়ে অ্যান্টিজেন টেস্টের পরামর্শ বিশেষজ্ঞদের। তদবির বা ঘুষ ছাড়া ভর্তি হওয়া কঠিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে সাধারণ রোগীদের হয়রানি। এবং করোনাকালে পড়ালেখা চালু রাখতে খাগড়াছড়ির শিক্ষকদের ব্যতিক্রমী উদ্যোগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশে করোনা শনাক্তে অ্যান্টিজেন টেস্টের ল্যাব সংখ্যা বাড়ানো হলেও সে অনুপাতে বাড়েনি পরীক্ষা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অতি সংক্রমণ এলাকায় ব্যাপক পরিসরে অ্যান্টিজেন টেস্ট করে সংক্রমিতদের আইসোলেশনের ব্যবস্থা করা উচিত। এছাড়া প্রয়োজনে ভ্রাম্যমাণভাবে এবং বাড়ি বাড়ি গিয়েও অ্যান্টিজেন টেস্টের উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। ইকরামুল হক সায়েমের রিপোর্ট। করোনা সংক্রমণ ব্যাপক হারে বাড়তে থাকায় নমুনা পরীক্ষার চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। ফলে উপসর্গ নিয়ে পরীক্ষা করতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন সাধারণ মানুষ। তাহলে আমরা করোনা টেস্ট করবো, করোনা টেস্ট করতে তো রোগী মরে দেবো। করোনা শনাক্তে আরটিপিসিআর টেস্ট বেশি নির্ভরযোগ্য হলেও তা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। অন্যদিকে সহজেই নমুনা পরীক্ষা করে 15 থেকে 30 মিনিটের মধ্যেই অ্যান্টিজেন টেস্টের ফলাফল পাওয়া যায়। যদিও রাজধানীর হাসপাতালগুলোতে দেখা গেছে জরুরি প্রয়োজন ছাড়া অ্যান্টিজেন টেস্টের হার বেশ কম। এখনো জনগণ তো এইভাবে না, তো আমরা ডাক্তারদের বলে দেখেছি যে যাদের যেমন হয়তো দেখা গেল যে আগে টেস্ট করে নেয়, তার শ্বাসকষ্ট নিয়ে আসলো, সেগুলো যাতে তাড়াতাড়ি অ্যান্টিজেন টেস্ট করে আমরা যদি পজিটিভ হয় তাহলে করোনা ওয়ার্ডে দিলাম, আর যদি দেখা গেল নেগেটিভ তাহলে আমরা আইসোলেশনে রাখলাম। পিসিআর টেস্টটা সব জায়গায় নাই। প্রথমে আমি অ্যান্টিজেন করে অন্তত নেগেটিভগুলোকে আলাদা করে ফেলতে পারবো, তারপরে যেটা পজিটিভ হবে আর একবার একটু আরটিপিসিআর করে আমরা কনফার্ম করতে পারি। দেশে গত ডিসেম্বর থেকে আরটিপিসিআর ও জিন এক্সপার্ট পরীক্ষার পাশাপাশি চালু করা হয় অ্যান্টিজেন টেস্ট। বর্তমানে ল্যাব সংখ্যা 427টিতে দাঁড়ালেও দৈনিক অ্যান্টিজেন পরীক্ষা হচ্ছে মাত্র 9,000-এর মতো। যদিও 130টি আরটিপিসিআর ল্যাবে দিনে পরীক্ষা হচ্ছে গড়ে 25,000-এর বেশি। মাস লেভেলে যদি আপনার টেস্ট করতে চান, ফিল্ড লেভেলে করতে চান, ডেফিনেটলি অ্যান্টিজেন টেস্ট তো আপনার সহজ এবং টাইম কম লাগবে। অ্যান্টিজেন টেস্টে যদি পজিটিভ হয় তাহলে তার সেকেন্ডটা তাকে করতে হচ্ছে না, কিন্তু একটাই আছে যে যদি নেগেটিভ আসে এবং তার যদি সিমটম থাকে সেক্ষেত্রে সে আরটিপিসিআর দিয়ে করে নিল কনফার্ম হওয়ার জন্য। সংক্রমণ বাড়ায় সীমান্তবর্তী অঞ্চলে অ্যান্টিজেন টেস্টের সংখ্যা বাড়াতে বিশেষ উদ্যোগ নেয় সরকার। রোগ নিয়ন্ত্রণ ও গবেষণার প্রতিষ্ঠান আইইডিসিআর বলছে, বর্তমানে এই পরীক্ষায় 90% কার্যকারিতা পাওয়া যাচ্ছে। ফলে বেশি সংক্রমিত এলাকায় ল্যাবের পাশাপাশি মোবাইল টিমের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে অ্যান্টিজেন টেস্ট করার পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা যে দুটি অ্যান্টিজেন কিট ব্যবহার করছি বাংলাদেশে, সেগুলির সেনসিটিভিটি হিসাব করলে 85 থেকে 97%। সো অলমোস্ট পিসিআর এর কাছাকাছি সেনসিটিভিটি। এটা আমার মনে হয় সমস্ত উপদ্রুত এলাকা তারা একটা অ্যাম্বুলেন্স নিয়ে যে গ্রামের মানুষরা টেস্ট করতে আসতে চাচ্ছেন না, বাড়ি গিয়ে টেস্ট করলে কিন্তু মানুষের প্রকৃতি থাকে না এবং সামাজিক সহযোগিতার পরিবেশ তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে করোনা পরীক্ষার প্রক্রিয়া সহজ করে এর পরিসর আরও বাড়ানো উচিত। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বেড যেন সোনার হরিণ, মাসের পর মাস ঘুরেও পাওয়া যায় না। তবে তদবির কিংবা টাকা দিলে হাসপাতালে ভর্তি হওয়া যায় বলে অভিযোগ করেছেন অনেকেই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, অনিয়ম বন্ধে নজরদারি বাড়ানো হচ্ছে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। 30 টাকা দিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো যায়, তাই নিম্ন আয়ের কিংবা মধ্যবিত্তের অন্যতম ভরসা রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। বহির্বিভাগে প্রতিদিন প্রায় 5,000 মানুষ চিকিৎসা নিচ্ছেন। এখানকার সেবা নিয়ে খুব একটা অভিযোগ নেই সাধারণ মানুষের। আগে একটু খারাপ ছিল, এখন আগের থেকে একটু অনেক উন্নত হয়েছে। আমি 2টা অপারেশন করছি, সাকসেসফুল হয়েছে। আমার রিপোর্ট আসার কথা ছিল 12টায়, সেটা সে 4টা বাজে দিতেছে, ঠিক আছে। তবে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে বিড়ম্বনার শেষ নেই। এমন অনেকেই আছেন যারা মাসের পর মাস ঘুরেও ভর্তি হতে পারেননি বেড সংকটের কারণে। অপারেশনের সিরিয়াল পেতেও দীর্ঘ অপেক্ষা। যে টাকা দেব
দিব তারাই সিট দিব, যে টাকা না দিব তারা সিট দিব না। আপনার কাছে টাকা চাইছে? হ্যাঁ, আমার কাছে টাকা চাইছে, এই 5,000 টাকা চাইছে। কে চাইছে এটা? এটা চাইছে ওয়ার্ডের যে যারা কর্মী, যারা কাজ করে ওয়ার্ডের ঝাড়ু ঝুড়ু, তারা চায় যে টাকা দিলে সিট পাওয়া যাবে, নাহলে পাওয়া যাবে না। এখানে তো ডাক্তার দেখাচ্ছি কিন্তু সিট পাচ্ছি না, সিট নাকি কম আর কি। টেস্ট করাবো, আলট্রাসাউন্ড করাবো, ওইখানে যেখানে লাগতেছে 500 টাকা, ওইখানে মানে আনসার আছে, পরে অন্যান্য লোক আছে, তাদেরকে মানে 1000 টাকা দিয়ে ঘুষ দিয়ে, 500 টাকা 1000 টাকা ঘুষ দিয়ে কাজ করাইতে হইতাছে। টিকিট লইতেছি 30 টাকা ভাঙতি দিয়া, পকেটে ছিল 4000 টাকা আর খুচরা ছিল এই কয় টাকা ছিল, এই জায়গায় 4000 টাকা লয়ে গেল এই মাত্র। বিএসএমএমইউতে শয্যা প্রায় 2000, রোগীর চাপ থাকায় সময় মতো বেড দেয়া সম্ভব হয় না বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ। অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। অনিয়ম যদি কারো হয় আমাকে একটু প্রমাণ দিলে আমি তার চাকরি খাবো, 1 নম্বর। কোনো অনিয়মকে আমি প্রশ্রয় দেব না। দ্বিতীয় যে কথাটা আপনাকে বলি, আমার এখানে 16 কোটি মানুষের তো চিকিৎসা দেওয়ার সক্ষমতা নেই। ট্রান্সপারেন্ট করার জন্য আমার কতগুলো রোগী আছে, কতদিন পরে এই ওটিটা হবে, এগুলোর সম্পর্কে আমরা একটা আগে থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নতুন অংশ চালু হলে এই হাসপাতালেই বিশ্বমানের সেবা দেয়া সম্ভব বলেও জানান তিনি। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এখানে চিকিৎসা নিতে পারবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আমরা দক্ষ, আমরা গত 24 ঘন্টায় করোনা ও উপসর্গে 7 জেলায় আরও 51 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহী মেডিকেলে মারা গেছে 18 জন, ময়মনসিংহ মেডিকেলে 14 জন মারা গেছেন। করোনা পজিটিভ 187 জন, আক্রান্তের হার 27.95%। চট্টগ্রামে মারা গেছেন 10 জন। জেলায় সংক্রমণ ভয়াবহ আকারে বেড়ে যায় গতকালের রেকর্ড ভেঙে এই সংখ্যা দাঁড়িয়েছে 783 জনে। গতকাল যা ছিল 713 জনে। কুমিল্লায় 6 জনের প্রাণ গেছে, শনাক্ত 427 জন। শনাক্তের হার শতকরা 46.55%। জামালপুরের মৃত্যু হয়েছে 4 জনের, শনাক্ত 65 জন। ঠাকুরগাঁয়ে মারা গেছেন 3 জন ও আক্রান্ত 151। নোয়াখালীতে মারা গেছে 3 জন, শনাক্ত 142 জন। শেরপুরে সংক্রমণ বেড়ে 100 জনে দাঁড়িয়েছে, শনাক্তের হার প্রায় 37%। বরগুনায় শনাক্ত হয়েছে 53 জন। করোনা সংক্রমণ পরিস্থিতি ক্রমেই মারাত্মক আকার ধারণ করছে ঢাকার আশেপাশের জেলাগুলোতে। দর্শক মানিকগঞ্জে এখন আছেন সহকর্মী আদিন সজীব, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজীব, মানিকগঞ্জে আজকের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ওখানকার করোনার সংক্রমণের হার কতটুকু? ওয়াহিবা, আপনি জানেন যে আপনি নিজেই বলছিলেন যে দেশের বিভিন্ন জেলা, বিশেষ করে ঢাকার আশপাশের জেলাগুলোতেও করোনার সংক্রমণ যেভাবে বাড়ছে সেটা নিশ্চয়ই চিন্তার কারণ হয়েছে। আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের 200 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যেখানে করোনার পেশেন্টদেরকে রাখা হচ্ছে। এখানে 95টি মোট শয্যা আছে, 95টি, যার মধ্যে 39টি শয্যা ফাঁকা আছে, অর্থাৎ 55 জনের মতো রোগী ভর্তি আছে এই মুহূর্তে, যাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। অনেকেই আপনার যে অক্সিজেন সিলিন্ডার বা অক্সিজেন নিচ্ছে, বেশিরভাগই শ্বাসকষ্টজনিত সমস্যা আছে, এমন তথ্য আমরা জেনেছি। আর সবচেয়ে বেশি চিন্তার কারণ হলো যে এখানে যে কয়েকটা আইসিইউ আছে, আমরা জেনেছি এই মুহূর্তে আমরা এখানকার যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের কাছে জেনেছি 5টির মতো আইসিইউ বেড আছে, যার মধ্যে 5টি ভর্তি আছে, 5টিতেই রোগী আছে। কিন্তু অন্যান্য স্বজনরা বলছে যে আসলে আইসিইউ সংকটটা এখানে তীব্র হয়েছে, যে কারণে যারা মনে করছে যে আইসিইউ প্রয়োজন তার পেশেন্ট বা রোগীর বা স্বজনদের, সেই মানুষগুলো আসলে ঠিকঠাক মতো করে আইসিইউর সুবিধা পাচ্ছে না, বা আইসিইউর জন্যে যদি আগ্রহ বা চেষ্টা থাকে কিংবা প্রয়োজন মনে করে, সেক্ষেত্রেও একটা কঠিন পরিস্থিতির মধ্যে তারা পড়ছে, কেননা হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে আইসিইউর সুবিধা দিতে পারছে না, কারণ আইসিইউর বেড ফাঁকা নেই। একই সঙ্গে আবার অনেকেই কেউ বলছে যে কয়টা বেড আছে আইসিইউর, সে কয়টা বেডেও তেমন একটা সুযোগ সুবিধা তারা পাচ্ছে না, কেননা এখানে যে আইসিইউর জন্য যারা ওয়েল এডুকেটেড কিংবা আরও ভালো যারা যে মানে বিশেষজ্ঞ যে দায়িত্বগুলো আছে আইসিইউ রোগী সেবা দেওয়ার জন্য যে চিকিৎসক আছে,
সেই জায়গাগুলোতেও কিছুটা ঘাটতির কথা শোনা গেছে, যে নার্স সহ আরও যারা থাকে আইসিইউ ইউনিটে সেই জায়গাগুলোতেও কিছুটা ঘাটতির কথা স্বজনরা আমাদেরকে জানিয়েছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই এলাকায় যে করোনা সংক্রমণ একটু বেড়েছে, আগের চেয়ে বেশ ভালো বেড়েছে, তবে মানুষের মধ্যে সচেতনতাও আগের চেয়ে কিছুটা বেড়েছে বলা যায়। অনেকের মধ্যে আমরা দেখেছি মাস্ক পরে চলাফেরা করছে, রাস্তাঘাটে মানুষজনের অবস্থা কিছুটা কম, মানুষজন হাঁটা চলাফেরা সেটাও অনেকটা কম আমরা দেখেছি। তবে আরও যদি সচেতন হয়, মানুষ যদি আরও সচেতন হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, স্বাস্থ্যবিধি মেনে চলে এবং শারীরিক দূরত্বগুলো নিশ্চিত করতে পারে, তাহলে করোনা সংক্রমণ কিছুটা যদি কমানো যায় সেটি হয়তো ভালো হবে। তাছাড়া এই করোনার যে সংক্রমণ যেটা ছড়িয়ে পড়েছে, বিশেষ করে ডেল্টা ভেরিয়েন্টের আশঙ্কার কথা বলা হচ্ছে, সেই ডেল্টা ভেরিয়েন্টের যে শঙ্কার কারণে এখন যেভাবে ছড়িয়ে পড়ছে, এটা যদি স্বাস্থ্যবিধি বা শারীরিক দূরত্ব মানা না যায় তাহলে কঠিন হবে এই পরিস্থিতি। এই মানিকগঞ্জ থেকে এই ছিল সবশেষ সংবাদ। ওয়াহিবা। সজীব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুরে পরিস্থিতি খারাপ হচ্ছে, সেখানকার সর্বশেষ অবস্থা জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান সোহেল। ফরিদপুরে যে করোনা ডেডিকেটেড হাসপাতালটি রয়েছে, সেই হাসপাতালের শয্যা সংখ্যা কিন্তু 250টি, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেই শয্যা সংখ্যার চেয়ে বেশি কিন্তু রোগী সেখানে ভর্তি রয়েছে। তো ফরিদপুরের বিভিন্ন উপজেলা থেকে কিন্তু করোনায় আক্রান্ত হয়ে রোগী কিন্তু প্রতিনিয়ত ফরিদপুর হাসপাতালে আসছে। তো বর্তমানে ফরিদপুরে হাসপাতালে যে চিকিৎসক রয়েছেন, চিকিৎসক স্বল্পতার কারণে কিন্তু চিকিৎসকরাও কিন্তু করোনায় আক্রান্তদের চিকিৎসা দিতে কিন্তু হিমশিম খাচ্ছে। ফরিদপুর শহরে কঠোর লকডাউন আমরা দেখতে পেয়েছি প্রশাসনের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ নেবার কারণে, কিন্তু শহরের চেয়ে গ্রাম অঞ্চলে কিন্তু লকডাউনের প্রভাব তেমন একটা আমরা লক্ষ্য করিনি। তো সেখানে কিন্তু আমরা সামাজিক দূরত্ব এবং হ্যান্ড স্যানিটাইজার কিংবা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেটি কিন্তু তারা একদমই মানছে না। করোনা মহামারীতে দেশের সব স্কুল কলেজ বন্ধ থাকলেও বাড়ি বাড়ি গিয়ে ছেলে মেয়েদের পড়ানোর ব্যতিক্রমে উদ্যোগ নিয়েছেন খাগড়াছড়ির শিক্ষকরা। পাশাপাশি করোনা প্রতিরোধে সচেতনতাও তৈরি করছেন তারা। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ইশরাত লিমা। প্রত্যন্ত পাহাড়ি এলাকাগুলোতে প্রযুক্তির সুবিধা এখনও পুরোপুরি পৌঁছেনি। সেখানকার শিক্ষার্থীরা জুম বা অনলাইন ক্লাস করারও সুযোগ পাচ্ছে না। এ অবস্থায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ছেলে মেয়েদের পড়াচ্ছেন খাগড়াছড়ির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এই করোনাকালীন সময়ে শিক্ষার্থীদেরকে পাঠে উৎসাহিত করার জন্য বা পাঠদানে সহযোগিতা করার জন্য সরকারের নির্দেশনা মোতাবেক আমরা ওয়ার্কশিট বিতরণ করছি ঘরে ঘরে গিয়ে। এই বাড়ির কাজগুলো আমরা আবার প্রতি সপ্তাহে গিয়ে সংগ্রহ করে নিয়ে আসি। এগুলো আমরা স্কুলে নিয়ে এসে তাদের খাতাগুলো মূল্যায়ন করি। সহকারী শিক্ষকরা গ্রামে গ্রামে গিয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস করান, আর পুরো বিষয়টি তদারকি করেন প্রধান শিক্ষকরা। ওই শিক্ষক নির্দিষ্ট তারিখে এলাকায় গিয়ে গিয়ে ওই ওয়ার্কশিটগুলো বিতরণ করে এবং এগুলো নির্দিষ্ট সময়ে পূরণ করে স্কুলে জমা দেওয়ার জন্য বলে। পরবর্তীতে আমি অভিভাবকের সাথে মোবাইলে যোগাযোগ করি। 21 মে থেকে শুরু হওয়া এই কার্যক্রমে প্রথম দফায় 700 দলে ভাগ হয়ে কাজ করছেন 2400 জন শিক্ষক। পড়ানোর পাশাপাশি এখন চলছে মূল্যায়ন ও গ্রেডিং এর কাজ। আমরা চেষ্টা করে যাচ্ছি এই সরকারের যে সমস্ত কার্যক্রমগুলো সেটা যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয়। শিক্ষার্থীরা যাতে পাঠ থেকে দূরে না সরে যায়, তারা যাতে বইয়ের সাথে সম্পর্ক থাকে, সেই জন্য ন্যাব কর্তৃক পরিচালিত ওয়ার্কশিটের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন কাজ অব্যাহত রয়েছে। জেলায় 593টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 1,27,000 শিক্ষার্থীর সবাইকে এই কার্যক্রমের আওতায় আনার চেষ্টা করছে শিক্ষা বিভাগ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। জরুরি অবস্থার মধ্যে টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক গেমস। আগামী সোমবার থেকে কার্যকর হচ্ছে জরুরি অবস্থা, চলবে 22 আগস্ট পর্যন্ত। করোনা পরিস্থিতির কারণে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এ ঘোষণা দেন। তিনি জানান, সারা দেশে যাতে করোনা সংক্রমণ আবারও শুরু হতে না পারে সেজন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা এটা। এই লক্ষ্যে 23 জুলাই অলিম্পিক উদ্বোধনের 10 দিন আগে জরুরি অবস্থা কার্যকর করা হবে। যদিও সব ইভেন্টকে দর্শকমুক্ত রাখার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টারা। দেশে বিদেশের কয়েক হাজার অ্যাথলেট এবং কর্মকর্তার মাধ্যমে জাপানে নতুন করে করোনার বিস্তার হতে পারে বলে আশঙ্কা করছে দেশটির নাগরিকরা।
জাতীয় প্রেস ক্লাবের সহসভাপতি এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির চেয়ারম্যান ও মাছরাঙ্গা টিভির হেড অফ নিউজ রেজওয়ানুল হক রাজের মার সাজেদা বেগম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা যান তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন সাজেদা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। এবারে বিডি জিম্বাবুয়ে সিরিজের খবর। হারারেতে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে 354 রানে পিছিয়ে আছে জিম্বাবুয়ে। এক উইকেটে 114 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করবে স্বাগতিকরা। এর আগে মাহমুদুল্লাহ রিয়াদ আর তাসকিন আহমেদের রেকর্ড জুটিতে প্রথম ইনিংসেই 468 রানে অল আউট হয় টাইগাররা। নবম উইকেটে এই দুজনে যোগ করেন 191 রান। 75 রানে আউট হন তাসকিন। 150 রানে অপরাজিত থাকেন রিয়াদ। জবাবে জিম্বাবুয়ে 61 রানে হারায় মিল্টন শুটার উইকেট। এবারে পার্টিক্স খেলার খবর। আর্জেন্টিনা ব্রাজিল প্রতিবেশী এই দুই দেশ ঐতিহাসিকভাবে ফুটবলের প্রতিদ্বন্দ্বী। আর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকার ফাইনালে কখনোই ব্রাজিলের বিপক্ষে জয় পায়নি আলবিলেস্তেরা। 6 বারে বিশ্বসেরা ফুটবলে লিওনেল মেসির কল্যাণে এবার সে আক্ষেপ ঘোচাতে চায় তারা। এইদিকে ক্লাব এবং জাতীয় দলের লড়াই একে অন্যের প্রতিপক্ষ হিসেবে অনেক ম্যাচ খেলেছেন মেসি নেইমার। এবার নিজ দেশে শিরোপা ধরে রাখার মিশন নেই নেইমারদের। এতে একটি জমজমাট লড়াইয়ের অপেক্ষায় গোটা বিশ্ব। পরাগারমানের রিপোর্ট। চলতি কোপা আমেরিকা আসর আর্জেন্টিনা ব্রাজিল ফাইনালের চেয়েও মেসি নেইমারের লড়াই হিসেবে বিখ্যাত হয়ে থাকবে। ক্লাব সতীর্থ এবার চিরশত্রুর ভূমিকায়। নিজেদের নৈপুণ্যে দেশকে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্ব এনে দিতে প্রস্তুত মেসি নেইমার। অবশ্য কোপার ফাইনাল যেন আর্জেন্টিনার কাছে দুঃস্বপ্ন। 2004 সাল থেকে 6 বারের মধ্যে 4 বার ফাইনালে উঠেও ব্যর্থ তারা। আর 2016 সালে চিলির কাছে কোপা আমেরিকার ফাইনালে হারের পর অধিনায়ক মেসি তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ী বলে দেন। 2 মাসেরও কম সময় অবশ্য দলে ফেরেন। 2019 সালে দলকে ফাইনালেও তোলেন 6 বারের বিশ্বসেরা লিওনেল মেসি, কিন্তু হারতে হয় চিলির কাছেই। কোপা আমেরিকা যেন মেসির কাছে দুঃস্বপ্নের এক নাম। নাগালে এসেও বারবার হাত ফসকে বেরিয়ে যাওয়া আশ্চর্য প্রদীপ। এবার কোপার সেই হরিণ ধরার জন্য আটঘাট বেঁধেই নেমেছে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার ফাইনাল প্রতিপক্ষ ব্রাজিলও আছে ফর্মের চূড়ান্তে। তাছাড়া 2 বছর আগে নিজেদের মাঠে ল্যাটিন আমেরিকার সেরা এই ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েই ঘরে ফেরেন হলুদ জার্সির নেইমার আলিসান্ড্রা। সেবার সেমিফাইনালে আর্জেন্টিনাকে 200 গোলে হারিয়েছিল সেলেসাওরা। তবে কোনো টুর্নামেন্টের ফাইনালে এবারই প্রথম মুখোমুখি 2 মহাতারকা মেসি নেইমার। 1993 সালের পর দলকে কোপা উপহার দিয়ে ইতিহাস রচনা করতে পারবেন মেসি, নাকি ট্রফি ধরে রাখার লড়াইয়ে জয় হবে নেইমারের? সে প্রশ্নের উত্তর পেতে রোববারের ভোরের অপেক্ষায় ফুটবল বিশ্ব। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ল্যাব সংখ্যা বাড়ানো হলেও করোনা পরীক্ষা বাড়েনি। বাড়ি বাড়ি গিয়েও অ্যান্টিজেন টেস্টের পরামর্শ বিশেষজ্ঞদের। তদবির বা ঘুষ ছাড়া ভর্তি হওয়া কঠিন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে সাধারণ রোগীদের হয়রানি। এবং করোনাকালে পড়ালেখা চালু রাখতে খাগড়াছড়ির শিক্ষকদের ব্যতিক্রমী উদ্যোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।